প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে চলে এসেছি আবার নতুন একটি ভিডিও নিয়ে। আজকে যা নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হলো তোমাদের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের পৃষ্ঠা নাম্বার 56, পেজ নাম্বার 56-এ যে একটি নোট দেওয়া আছে এবং তার উপরে কতগুলো কোশ্চেন অ্যান্সার রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো 4.3.4-এ যে নোটটি দেওয়া আছে, নোটটির শিরোনাম হলো হাউ দ্য অথর্স ইউজ অফ টোনস আর রিফ্লেক্টেড ইন দ্য টেক্সট। এর মানে হলো লেখকের বিভিন্ন টোনের ব্যবহার কিভাবে এই লেখার মধ্যে প্রতিফলিত হয়েছে সে সম্পর্কে এই নোটটি। এবং এর সাথে নিচেই রয়েছে কতগুলো কোশ্চেন, 5টি কোশ্চেন এখানে দেওয়া আছে। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ABCDE। তো আমাদের এই নোটটি আগে ভালো মতো পড়তে হবে এবং সেই পড়ার এবং অনুধাবনের ভিত্তিতে আমাদের এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে হবে। আমরা দেখি আমাদেরকে 4.3.4-এ কী কাজটি করতে বলা হয়েছে। এখানে বলা হয়েছে রিড দ্য ফলোয়িং নোট অ্যান্ড দেন ইন পেয়ার্স অর ইন গ্রুপস এক্সপ্লেইন হাউ দ্য অথর্স ফিলিংস অ্যান্ড ইমোশনস আর হিডেন ইন দ্য টেক্সট থ্রু ওয়ার্ডস। এর বাংলা অর্থ হলো জোড়ায় বা দলে নিচের নোটটি পড়ো এবং কিভাবে লেখকের অনুভূতি এবং আবেগগুলো শব্দের মাধ্যমে টেক্সটে লুকিয়ে আছে তা দলে বা জোড়ায় ব্যাখ্যা করো। ফাইনালি শেয়ার ইয়োর ফাইন্ডিংস ইন দ্য ক্লাস। অবশেষে তোমার পাওয়া তথ্যগুলো ক্লাসে শেয়ার করো। তো এই বিশ্লেষণধর্মী কাজটির জন্য তোমাদেরকে কতগুলো প্রশ্ন দেওয়া হয়েছে নিচে। বলা হয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এ, হোয়াট স্পেসিফিক ওয়ার্ডস অর ফ্রেজেস ডিড দ্য অথর ইউজ টু ডিসক্রাইব দ্য ক্যারেক্টার অফ মিস্টার কলিন্স। এরপরে রয়েছে কোশ্চেন নাম্বার বি, কোশ্চেন নাম্বার সি, কোশ্চেন নাম্বার ডি এবং কোশ্চেন নাম্বার ই। তো এই সবগুলো কোশ্চেনই আমাদেরকে উপরের যে প্রদত্ত নোটটি রয়েছে হাউ দ্য অথর্স ইউজ অফ টোনস আর রিফ্লেক্টেড ইন দ্য টেক্সট, সেই নোটটির ভিত্তিতে আমাদেরকে করতে হবে। তো সবগুলো প্রশ্নের উত্তরই আমরা বাংলায় বুঝে বুঝে সমাধান করার চেষ্টা করব। তার আগে বলে রাখি, তোমরা যদি নিয়মিত আপডেট পেতে চাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবে। তো সবার আগে জরুরি হলো আমাদেরকে যে নোটটি দেওয়া হয়েছে সেই নোটটি আগে বুঝে বুঝে পড়া, কারণ এই নোটটির ভিত্তিতেই আমাদেরকে কাজ করতে হবে। চলো আমরা নোটটি বোঝার চেষ্টা করি। তোমাদের বোঝার সুবিধার জন্য নোটের মধ্যে যে মেইন ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোকে বোল্ড করে কালার করে দিয়েছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। চলো এবারে আমরা নোটটি অর্থসহ বুঝে পড়ি। নোটটির শিরোনাম হলো হাউ দ্য অথর্স ইউজ অফ টোনস আর রিফ্লেক্টেড ইন দ্য টেক্সট। The author's attitude and feelings towards Mr. Collins are characterized by a mixture of irony, criticism, and perhaps a touch of amusement. মিস্টার কলিন্সের প্রতি লেখকের মনোভাব এবং অনুভূতি বিদ্রূপ, সমালোচনা এবং সম্ভবত বিনোদনের মিশ্রণ দ্বারা চিহ্নিত হয়। The author uses language that conveys a negative and mocking perspective on Mr. Collins' character, upbringing, and education. লেখক এমন ভাষা ব্যবহার করেন যা মিস্টার কলিন্সের চরিত্র, লালন পালন এবং শিক্ষার প্রতি নেতিবাচক এবং উপহাসমূলক দৃষ্টিভঙ্গি প্রকাশ করে। বাংলা অর্থগুলো এখানে লিখে দিয়েছি, তোমরা ভিডিওটি পজ করে ভালো করে দেখে নিতে পারো। Phrases such as not a sensible man, deficiency of nature, illiterate and miserly father, and self-conceit of a weak head highlight how the author wanted to portray Mr. Collins. অর্থাৎ নট এ সেন্সিবল ম্যান, ডেফিসিয়েন্সি অফ নেচার, ইলিটারেট অ্যান্ড মাইজারলি ফাদার অ্যান্ড সেলফ কনসিট অফ এ উইকেড, এই শব্দগুচ্ছগুলো লেখক কিভাবে মিস্টার কলিন্সকে চিত্রিত করতে চেয়েছিলেন তা তুলে ধরে। দ্য পোর্ট্রেয়াল অফ মিস্টার কলিন্স হিউমিলিটি ইজ ইনিশিয়ালি countered by self-conceit, and his association with Lady Catherine de Bourgh is shown with irony. While the text remains primarily a mockery, there is an underlying layer of amusement in the portrayal of Mr. Collins.
অর্থাৎ মিস্টার কলিন্সের নিরহংকারী চিত্রটি প্রাথমিকভাবে আত্মহংকার দ্বারা প্রতিহত করা হয় এবং লেডি ক্যাথারিন দ্য বড়োয়ের সাথে তার মেলামেশা বিদ্রূপের সাথে দেখানো হয়। যদিও পাঠটি মূলত একটি উপহাস হিসেবে রয়ে গেছে, তথাপি মিস্টার কলিন্সের চিত্রায়নে বিনোদনের একটি অন্তর্নিহিত সুর রয়েছে। এই অংশের বাংলা অর্থটুকু তোমরা এখান থেকে ভিডিও পজ করে ভালো মতন দেখে নাও এবং বুঝে নাও। তো নোটটি পড়ে ভালো করে বোঝার পরে আমাদেরকে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে, যেখানে 5টি কোশ্চেন রয়েছে। আমরা এখানে সেই 5টি কোশ্চেন দেখতে পাচ্ছি। আমরা এখন সেই 5টি কোশ্চেনই বাংলা অর্থ সহ বুঝে সমাধান করব। তো আমি আমার মতো সমাধান করে দিয়েছি, তোমরা নিজেরাও চেষ্টা করবে নিজেদের মতো সমাধান করার জন্য। চলো আগে আমরা কোশ্চেনগুলো বুঝে নেই। Question number A. What specific words or phrases did the author use to describe the character of Mr. Collins? অর্থাৎ মিস্টার কলিন্সের চরিত্র বর্ণনা করার জন্য লেখক নির্দিষ্ট কী কী শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহার করেছেন। এরপরে কোশ্চেন নাম্বার বি, হাউ ডিড দ্য অথর ইউজ দোজ ওয়ার্ডস অর ফ্রেজেস টু ডিসক্রাইব মিস্টার কলিন্স ক্যারেক্টার। অর্থাৎ লেখক মিস্টার কলিন্সের চরিত্র বর্ণনা করার জন্য ওই শব্দগুলো বা শব্দগুচ্ছগুলো কিভাবে ব্যবহার করেছেন। কোশ্চেন নাম্বার সি, হাউ ডাজ দ্য অথর্স ল্যাঙ্গুয়েজ অ্যাফেক্ট ইউর আইডিয়া অফ মিস্টার কলিন্স ক্যারেক্টার। অর্থাৎ লেখকের ভাষা কিভাবে মিস্টার কলিন্সের চরিত্র সম্পর্কে তোমার ধারণাকে প্রভাবিত করে। কোশ্চেন নাম্বার ডি, হোয়াট ইমোশনস ডিড ইউ এক্সপেরিয়েন্স হোয়াইল রিডিং দ্য টেক্সট, ওয়াজ ইট পজিটিভ, নেগেটিভ, নিউট্রাল অর সার্কাস্টিক। অর্থাৎ পাঠটি পড়ার সময় তুমি কি আবেগ অনুভব করেছিলে, এটি কি ইতিবাচক, নেতিবাচক, নিরপেক্ষ বা ব্যঙ্গাত্মক ছিল। কোশ্চেন নাম্বার ই, ডিড দ্য টোন অফ দ্য টেক্সট চেঞ্জ অ্যাট এনি পয়েন্ট, ইফ ইয়েস ডিসক্রাইব ইট। অর্থাৎ পাঠের টোন কি কোনো সময় পরিবর্তিত হয়েছে, যদি হয়ে থাকে তাহলে এটা বর্ণনা করো। তো আমাদের প্রদত্ত নোটটি থেকে সাহায্য নিয়ে আমরা 5টি প্রশ্নের উত্তরই একে একে করার চেষ্টা করব। তার আগে সকলের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই প্লিজ সাবস্ক্রাইব করে দাও। এবারে আমরা প্রশ্নের সমাধানে আসি। তো প্রশ্নগুলোর সমাধান আমি নিজের মতো করে দিয়েছি, আশা করি তোমরাও নিজেদের মতো করার চেষ্টা করবে। কোশ্চেন নাম্বার এ, হোয়াট স্পেসিফিক ওয়ার্ডস অর ফ্রেজেস ডিড দ্য অথর ইউজ টু ডিসক্রাইব দ্য ক্যারেক্টার অফ মিস্টার কলিন্স। অর্থাৎ মিস্টার কলিন্সের চরিত্র বর্ণনা করার জন্য লেখক নির্দিষ্ট কী কী শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহার করেছেন। এর অ্যান্সার হলো, the author used phrases like not a sensible man, deficiency of nature, and illiterate and miserly father to paint a negative picture of Mr. Collins. অর্থাৎ লেখক মিস্টার কলিন্সের নেতিবাচক চিত্র আঁকার জন্য বুদ্ধিদীপ্ত মানুষ নন, সক্ষমতার ঘাটতি এবং নিরক্ষর এবং কৃপণ পিতা এ ধরনের শব্দগুচ্ছ ব্যবহার করেছেন। কোশ্চেন নাম্বার বি, how did the author use those words or phrases to describe Mr. Collins' character? অর্থাৎ লেখক মিস্টার কলিন্সের চরিত্র বর্ণনা করার জন্য ওই শব্দগুলো বা শব্দগুচ্ছগুলো কিভাবে ব্যবহার করেছেন। এর অ্যান্সার হলো, দ্য ফ্রেজেস লাইক ডেফিসিয়েন্সি অফ নেচার অ্যান্ড ইলিটারেট অ্যান্ড মাইজারলি ফাদার ক্রিটিসাইজ হিজ আপব্রিঙ্গিং অ্যান্ড এডুকেশন। এর মানে হলো সক্ষমতার ঘাটতি এবং নিরক্ষর এবং কৃপণ পিতা এই শব্দগুচ্ছগুলো তার লালন পালন এবং শিক্ষার সমালোচনা করে। ইট ইজ ক্লিয়ার দ্য অথর ডাজেন্ট থিঙ্ক হাইলি অফ হিম। এটা স্পষ্ট যে লেখক তার সম্পর্কে উঁচু ধারণা পোষণ করেন না। কোশ্চেন নাম্বার সি, হাউ ডাজ দ্য অথর্স ল্যাঙ্গুয়েজ অ্যাফেক্ট ইউর আইডিয়া অফ মিস্টার কলিন্স ক্যারেক্টার। অর্থাৎ লেখকের ভাষা কিভাবে মিস্টার কলিন্সের চরিত্র সম্পর্কে তোমার ধারণাকে প্রভাবিত করে। এর উত্তর হলো, দ্য ইউজড ল্যাঙ্গুয়েজ রিয়েলি অ্যাফেক্টস হাউ উই সি মিস্টার কলিন্স। অর্থাৎ মিস্টার কলিন্সকে আমরা কিভাবে দেখি, এতে ব্যবহৃত ভাষা আসলেই তাকে প্রভাবিত করে।
It creates a strongly negative image, emphasizing his lack of sensibility and humility. এটি তার সংবেদনশীলতা এবং নম্রতার অভাবের উপর গুরুত্ব আরোপ করে তার একটি শক্তিশালী নেতিবাচক চিত্র তৈরি করে। Question number D. What emotions did you experience while reading the text? পাঠটি পড়ার সময় তুমি কি আবেগ অনুভব করেছিলে? Was it positive, negative, neutral or sarcastic? এটি কি ইতিবাচক, নেতিবাচক, নিরপেক্ষ বা ব্যঙ্গাত্মক ছিল? এর অ্যান্সার হতে পারে ডেফিনেটলি সার্কাস্টিক, অবশ্যই ব্যঙ্গাত্মক। The author's tone is sarcastic and mocking, making it hard to feel positively about Mr. Collins. লেখকের টোন হলো ব্যঙ্গাত্মক এবং উপহাসকারী, যা মিস্টার কলিন্স সম্পর্কে ইতিবাচকভাবে অনুভব করাটা কঠিন করে তোলে। Question number E. Did the tone of the text change at any point? পাঠের টোন কি কোনো সময়ে পরিবর্তিত হয়েছে? If yes, describe it. যদি হয়ে থাকে তাহলে এটা বর্ণনা করো। এর অ্যান্সার হলো It remained mostly mocking. এটা প্রধানত উপহাস হিসেবেই রয়ে গেছে। But there is a layer of amusement. কিন্তু এতে বিনোদনেরও একটি স্তর রয়ে গেছে। It's like the author finds Mr. Collins amusing in his flaws. এটা এমন যে লেখক মিস্টার কলিন্সের ত্রুটিগুলোর মাঝে তাকে বিনোদনমূলক হিসেবে খুঁজে পেয়েছেন। তো টেক্সট এর সেন্টেন্সের মধ্য থেকে আমরা লেখকের টোনের চেঞ্জ বা পরিবর্তন উদাহরণসহ লিখতে পারি। যেমন একটা সেন্টেন্স হলো মিস্টার কলিন্স ওয়াজ নট এ সেন্সিবল ম্যান and the deficiency of nature had been but little assisted by education or society. এখানে লেখক বলতে চেয়েছেন মিস্টার কলিন্স ওয়াজ নট এ সেন্সিবল ম্যান, মিস্টার কলিন্স একজন বুদ্ধিদীপ্ত মানুষ ছিলেন না। সেন্সিবল ম্যান বলতে বুদ্ধিদীপ্ত মানুষ বোঝায়, যেটা আমরা আগেই জেনেছি। এছাড়াও রয়েছে দ্য ডেফিসিয়েন্সি অফ নেচার, অর্থাৎ সক্ষমতার ঘাটতি। তো এই ধরনের ফ্রেজ ব্যবহার করার মাধ্যমে লেখক মূলত মিস্টার কলিন্সকে সমালোচনা করেছেন, তাই এই সেন্টেন্সটির টোন হবে ক্রিটিক্যাল বা সমালোচনামূলক। এরপরে আরেকটি সেন্টেন্স হলো হি হ্যাড মিয়ারলি কেপ্ট দ্য নেসেসারি টার্মস উইদাউট ফর্মিং অ্যাট ইট এনি ইউজফুল অ্যাকোয়েন্টেন্স। এখানে লেখক ভদ্র বা নম্রভাবেই মিস্টার কলিন্সের কিছু চরিত্র বর্ণনা করেছেন, তাই এখানে এই সেন্টেন্সটির টোন হবে হাম্বেল বা বিনয়ী। পরবর্তী সেন্টেন্স হলো দ্য সাবজেকশন ইন হুইচ হিজ ফাদার হ্যাড ব্রট হিম আপ অ্যান্ড হ্যাড গিভেন হিম অরিজিনালি গ্রেট হিউমিলিটি অফ ম্যানার। এখানে লেখক মূলত তাকে ব্যঙ্গ করেছেন, কারণ আমরা যদি লাইনটির অর্থের দিকে খেয়াল করি, অর্থটি হলো যে বশ্যতায় তার পিতা তাকে লালন পালন করেছেন তা তাকে প্রকৃতপক্ষে অত্যন্ত নম্রতা দিয়েছিল। এই লাইনটির মাধ্যমে লেখক মূলত মিস্টার কলিন্সকে ব্যঙ্গ করেছেন, তাই এই লাইনটির টোন হবে সার্কাস্টিক অর্থাৎ ব্যঙ্গাত্মক। পরবর্তী আরেকটি সেন্টেন্স হলো বাট ইট ওয়াজ নাও এ গুড ডিল counteracted by the self-conceit of a weak head, living in retirement and the consequential feelings of early and unexpected prosperity. এখানে মূলত লেখক একটি বিষয়ের পক্ষে এবং বিপক্ষে উভয় দিকেই মত দিয়েছেন, কারণ সেন্টেন্সের অর্থ হলো কিন্তু এখন দুর্বল মাথার আত্মঅহংকার, অবসরে জীবনযাপন এবং প্রাথমিক এবং অপ্রত্যাশিত সমৃদ্ধির ফলস্বরূপ অনুভূতি দ্বারা এটি একটি ভালো চুক্তি ছিল। এখানে যেহেতু লেখক নিজেই সমাধানে আসতে পারেননি এবং লাইনটি নিজের সাথেই নিজে কনফ্লিক্টিং, সেহেতু এই সেন্টেন্সটির টোন হবে কন্ট্রাডিক্টরি বা দ্ব্যর্থবোধক। দ্ব্যর্থবোধক বা কন্ট্রাডিক্টরি মানে হলো একই সাথে দুটি অর্থই প্রদান করে। এরপরে একটি সেন্টেন্স হলো আ ফরচুনেট চান্স হ্যাড রিকমেন্ডেড হিম টু লেডি ক্যাথারিন ডে বরা হোয়েন দ্য লিভিং অফ হান্সফোর্ড ওয়াজ ভ্যাকান্ট।
এখানে লেখক শ্রদ্ধার সাথে মিস্টার কলিন্সের একটি চান্স বা সুযোগের ব্যাপারে বলেছেন, যা তাকে লেডি ক্যাথারিন ডে বরার সংস্পর্শে আসতে সাহায্য করেছিল। তো এই টেক্সটের এই লাইনটির টোন হবে রেসপেক্টফুল বা শ্রদ্ধাশীল। এরপর আরেকটি সেন্টেন্স হলো, অ্যান্ড দ্য রেসপেক্ট হুইচ হি ফেল্ট ফর হার হাই র্যাঙ্ক অ্যান্ড হিজ ভেনারেশন ফর হার অ্যাজ হিজ প্যাট্রনেস মিংলিং উইথ আ ভেরি গুড অপিনিয়ন অফ হিমসেলফ। এখানে লেখক মূলত মিস্টার কলিন্সকে বিদ্রূপ করেছেন, কারণ এই অংশটির অর্থ হলো, এবং তিনি তার উচ্চ পদের জন্য যে শ্রদ্ধা অনুভব করেছিলেন এবং তার পৃষ্ঠপোষক হিসেবে তার প্রতি শ্রদ্ধা নিজের সম্পর্কে খুব ভালো মতামতের সাথে মিশে। তো এই অংশের টোনটি হবে আয়রনিক বা বিদ্রূপাত্মক। এবারে সর্বশেষ আরেকটি সেন্টেন্স, অফ হিজ অথরিটি অ্যাজ এ ক্লার্জিম্যান অ্যান্ড হিজ রাইট অ্যাজ এ রেক্টর মেড হিম অলটুগেদার এ মিক্সচার অফ প্রাইড অ্যান্ড অবলিকনেস, সেলফ ইম্পর্ট্যান্স অ্যান্ড হিউমিলিটি। এই অংশটির টোন হবে কমপ্লেক্স বা জটিল, কারণ এখানে লেখক মিস্টার কলিন্স সম্পর্কে বেশ কিছু ফ্যাক্ট বা বিষয়ের অবতারণা করেছেন একই সেন্টেন্সে। কারণ এই অংশটুকুর অর্থ হবে, একজন পাদ্রী হিসেবে তার কর্তৃত্ব এবং রেক্টর হিসেবে তার অধিকার তাকে সম্পূর্ণরূপে অহংকার এবং অবাধ্যতা, আত্মগুরুত্ব এবং নম্রতার মিশ্রণে পরিণত করেছিল। তো এখানে আমরা অনেক বিষয়ের মিশ্রণ দেখতে পাই, তাহলে এই অংশটুকুর টোন হবে মিশ্র বা জটিল প্রকৃতির, অর্থাৎ কমপ্লেক্স।